সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনী প্রচারণায় হাতাহাতি। নির্বাচনী প্রচারণায় হাতাহাতি নির্বাচনী প্রচারণা এবং ভোট সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। প্রচারণায় হাতাহাতি বিষয়ে আলোচনা হবে, সংঘর্ষ নিয়েও আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুপর চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম নির্বাচনী প্রচারণায় হাতাহাতি। নির্বাচন আসলে একটা উত্তেজনা আসে মানুষের মধ্যে, ভোটারের মধ্যে, সমর্থকদের মধ্যে, যারা মিছিল মিটিং করেন, প্রার্থীরাও ভোটারের দ্বারে দ্বারে যান। আজ যখন কথা বলছি, ঢাকা 18 উত্তরা আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আরিফুল ইসলাম, তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিও দেখা গেছে। বিএনপির একজন স্থানীয় নেতা তাকে ধাক্কা দিয়েছেন এবং এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির পক্ষ থেকেও এই বিষয়ে কথা বলা হয়েছে যে দিদার মোল্লা নামে যিনি অভিযুক্ত হয়েছেন তাকে বোধহয় শোকজ করা হয়েছে। এর আগে আমরা জানি ময়মনসিংহে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়, লালমনিরহাটেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর বড় বড় নেতৃবৃন্দ তো দেশ জুড়ে সফর করছেন, নিজেদের পক্ষে, দলের পক্ষে, জোটের পক্ষে, প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। নির্বাচনী পরিবেশ নিয়েও কথা বলছে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য রাষ্ট্রদূতেরাও কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথেও কথা বলছেন এবং এক ধরনের প্রেডিকশনও করছেন কারা সরকার গঠন করছে, কারা বিরোধী দলে যাচ্ছে, সরকার গঠন করলে কী হবে বা কী করতে পারবেন বা কী করবেন, বা বিরোধী দলে গেলে কী করবেন, সব বিষয়েই শুনবো। মাহবুব আজিজ, আপনাকে থেকে শুরু করতে চাই। ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে এই যে শীতের সন্ধ্যা এখন, এবং আমাদের যে তৃণমূলে এই সন্ধ্যাগুলো কিন্তু দেখতে দেখতে উত্তপ্ত হয়ে উঠছে। মিছিল, আড্ডা এবং সরগরম হয়ে যাচ্ছে বাজারগুলো, চায়ের কাপগুলো। এটা খুব আনন্দমুখর একটা পরিস্থিতি আসলে তৈরি করেছে এবং সব মিলিয়ে জাতি একটা আসন্ন নির্বাচনের একটা উৎসবের দিকেই আসলে এগিয়ে যাচ্ছে। তো এর মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, আপনি যেগুলো বর্ণনা করলেন, ঢাকা 18 সহ, এগুলো কিন্তু খুব বড় আকারের তেমন সংঘর্ষ নয় এবং এটা অপ্রত্যাশিত নয় নিশ্চয়ই যে খুব বড় আকারের সংঘর্ষ। এগুলো কিছু হয়েছে এবং খুব দ্রুতই সে ব্যবস্থা নিচ্ছেন যে দলগুলোর শীর্ষ নেতৃত্ব, এটাও ভালো। তবে হবে না যে বড় সংঘর্ষ সেটা বলা যায় না। কারণ হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সম্ভবত একটি বক্তব্য দিয়েছেন একদিন বা দুদিন আগে, যে যা সংঘর্ষ ঘটবে নির্বাচনে সব কিছুর দায় দায়িত্ব আওয়ামী লীগের। এবং এটি তিনি বলেছেন যে শেখ হাসিনা দিল্লির সহায়তায় একটা সংবাদ সম্মেলন করেছিলেন 23 তারিখ, তারপর কথা প্রসঙ্গে এটা বলেছেন। তো দেখুন, এই যে যা সংঘর্ষ ঘটবে বা বিভিন্ন ধরনের সংঘর্ষ হতে পারে, সব কিছু আওয়ামী লীগের, এই দোষ চাপিয়ে দিয়ে কিন্তু সরকার দূরে বসে থাকলে চলবে না। এই ঘটনা কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কোনো ঘটনা ঘটলেই আওয়ামী লীগ বলতো এটা বিএনপি জামাত করেছে। এখন কোনো ঘটনা ঘটলেই যদি বলে যে আওয়ামী লীগ করেছে, এটা মানুষ মানবে না। কারণ এই ঘটনা ঘটতে পারে, যে কেউ ঘটতে পারে, যে কেউই তো একটা সংঘাতমূলক ঘটনা ঘটিয়ে দিতে পারে, একটা অনাসৃষ্টি করতে পারে। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন বানচাল হলে যাদের সুবিধা, তারা তো এটা ভাঙতেই পারে, চেষ্টা করতে পারে সব কিছু ব্যবস্থাপনা ভাঙতে। তো সেই ক্ষেত্রে সরকারের যেই ব্যবস্থাগুলো তারা নিয়েছে, সেই জিনিসগুলো আরও জাতির সামনে আরও স্পষ্ট করে জানানো দরকার। এমনিতেই সকলেই একটা উৎসবমুখর পরিস্থিতিতে এগোচ্ছে, এটা ঠিক, কিন্তু যাতে আরও সামনে কটা দিন, 10 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচার অভিযান চলবে, তবে নির্বাচনের দিন এবং নির্বাচন উত্তর যে পরিস্থিতিটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরে কিন্তু নানান ধরনের হামলা হয়, বিজয়ীরা পরাজিতদের উপরে হামলা করেন, অন্য নানান শ্রেণী পেশার মানুষের উপরে হামলা চলে। এই বিষয়গুলো নিয়ে সরকারের এখন বিভিন্ন বিষয়ে সরাসরি কিছু কথা বলা দরকার। তা না দেখে আমরা 21 তারিখে দেখলাম যে সরকার আগামী রাজনৈতিক সরকারের মন্ত্রীদের জন্য 9000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট বানানোর জন্য তারা শত শত কোটি টাকার প্রকল্প পাস করছেন। এটা কি বর্তমান সরকারের কাজ?
আপনি দেখুন যে এই 8 জানুয়ারি তারা একটা মিটিং করেছে, সেই মিটিং সরকার পে কমিশন সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন 100 থেকে 140% বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। একটা দেশে একটা বিশেষ শ্রেণী পেশার মানুষের বেতন হঠাৎ 100 থেকে 140% যদি বেড়ে যায়, এবং সেই দেশের অন্যান্য যে পরিস্থিতি, আমাদের যে এই 5ই আগস্টের পরে যে ভঙ্গুর অর্থনীতি, এটা বারবার বলা হলো ব্যয় সাশ্রয়ী সরকার এসছে, নানান কিছু করা হবে। কি করছে সরকার? একবার শুনলাম মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনবেন, সেখান থেকে থামানো হলো। তারপরে নির্বাচনী কর্মকর্তাদের জন্য 220টি গাড়ি কিনছেন। তারপর দেখা গেল যে আওয়ামী লীগ আমলে 16 বছরে যারা বিভিন্ন সরকারি অফিসার ছিলেন, আওয়ামী লীগ রাজনৈতিক কারণে যাদেরকে অবসরে পাঠিয়েছিলেন, সবাইকে চাকরি থেকে ফিরতে 792 জনকে ফিরত এনে এই 16 বছরের টাকা পয়সা সবাইকে দিয়ে দিয়েছে। এটা ভালো, যারা বঞ্চিত তাদের প্রতি সরকার খেয়াল রাখছেন। কিন্তু এই বঞ্চিত শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী। এই বিশেষ রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি যে বর্তমান সরকার কাজ করছে, এটা তো গণ অভ্যুত্থানের প্রত্যয়ের সঙ্গে ঠিক যায় না। শ্রেণী বৈষম্যের ভিত্তিতে যেই রাজনৈতিক আন্দোলনটি তৈরি হয়েছিল, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সরকার এসেছিলেন, তারা এখন 9000 বর্গফুটের ফ্ল্যাট বানাতে হবে মন্ত্রীদের জন্য। মন্ত্রীদেরকে কারা মন্ত্রী বানায়? লাভ কার? জনসাধারণ মন্ত্রী বানায়। জনসাধারণ মানে ভোটার কয় বর্গফুটের বাড়িতে থাকে? বাংলাদেশে গড় থাকবার জায়গা কতটুকু? সরকারের কোনো একটি কথা আমরা গত 18 মাসে শুনলাম? এই যে প্রান্তিক মানুষগুলোর জন্য তাদের জীবন যন্ত্রণা, তাদের জীবন যাপন, তাদের বেঁচে থাকা, তাদের জীবিকা, তাদের বাসস্থান, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, কোনো একটা প্রকল্প সরকার নিল? তা না করে তারা এই সমস্ত প্রকল্পগুলো হাতে দিয়ে, এটা তো রাজনৈতিক সরকার করতে পারে। আসবো আপনার কাছে। নির্বাচন বানচাল হলে কার সুবিধা? নির্বাচন বানচাল হওয়া, নির্বাচন না হওয়া, এই ধরনের কিছু কথা তার মুখেও এসছে। আর সরকারের যে এখন যে প্রকল্পগুলো নিচ্ছেন, অনেক ব্যয়বহুল প্রকল্প, সে বিষয়ে শুনবো। নির্বাচন হওয়া, নির্বাচন না হওয়া, নির্বাচন বানচাল হওয়া, নির্বাচন হতে না দেওয়া, এরকম কথাও আমরা রাজনৈতিক নেতাদের মুখে শুনছি। একদল আরেক দলকে উদ্দেশ্য করে বলছে নির্বাচন বানচাল করতে চাচ্ছে একটি দল, অপরপক্ষ বলছে নির্বাচন হতে দিতে চায় না একটি দল। কেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচনটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণ জরুরি এই মুহূর্তে। আপনার বহু বছর বাংলাদেশের মানুষ নির্বাচন দেখে না, মানুষ ভোট দিতে পারে না। একটা জনগণের প্রতিনিধি হিসেবে কেউ জনগণের কথা বলে না। এখানে মাইট ইজ রাইটটাই প্রাধান্য পেয়েছে অনেকগুলো বছর। সেখানে একটা নির্বাচন হবে, একটা অরাজনৈতিক দলের কাছে এই মুহূর্তে ক্ষমতা, সেইখান থেকে রাজনৈতিক দলের হাতে যাবে, দেশটা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা কে না চায়? অথচ দেখেন, দুঃখজনক হলেও সত্যি, একটা শ্রেণী নির্বাচন চাচ্ছে না। যারা নির্বাচন চাচ্ছে না তারা নিজেরা সরকারে থাকলেও এত সুবিধা নিতে পারতো না। এত বেশি সুযোগ সুবিধার মধ্যে তারা আছে যে তাদের নির্বাচন দিলে এই সুবিধাও পাবে না। কারণ নির্বাচনে মানুষ সিলেক্ট করে আপনার জবাবদিহিতার জন্য। টুডে অর টুমোরো আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কিন্তু আপনি যদি অন্যের ঘাড়ে বন্দুক রেখে যদি নিজে চালাতে পারেন, আর যার ঘাড়ে বন্দুক রেখেছেন তার তো নিজস্ব কেউ নাই, সে নিজে যে টুকটাক এদিক ওদিক করছে, অন্যগুলো তো তার নিজস্ব নাই, তার তো কোনো সমস্যা নাই। লাগে টাকা দিবে গৌরী সেন, তার তো কোনো সমস্যা নাই। সেই কারণে তাদের এই অবস্থাটা চলমান। কার কাঁধে বন্দুক? এটা খোলাসা করে বলতেন। আপনি প্রতিদিন টকশো করেন, আপনি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, এবং আপনি এই সাবজেক্ট নিয়েই কাজ করেন। সো নাম বললে ভাসুরের নাম না নেওয়াই ভালো, মুখে সম্মানের সাথেই বলছি। সামনে নির্বাচন, ভাসুরের নাম নাই বা নিলাম মুখে। তবে এটা খুব দুঃখজনক। এটা এই দেশের জন্য যতটা খারাপ অবস্থা জন্ম দিবে যদি নির্বাচন না হয়, এই দেশটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। সেই জায়গা থেকে বলছি যে একটা নির্বাচনের ভীষণ দরকার, এবং সেই নির্বাচনটা অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে। সে নির্বাচনটা অবশ্যই আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব, এটার মধ্যে। তো এইটা কি আসলেই বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব? কতটা সম্ভব এটা কিন্তু নির্বাচনের আপনার পূর্ব লক্ষণগুলো দেখলেই বোঝা যায়। নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে, আপনি দেখেন একটা শর্ত কি ফিল আপ হয়েছে বা ফিল আপ হওয়ার পথে?
যদি নির্বাচনের আমি পূর্ব শর্তের প্রথমটাই যদি আমি অস্ত্রকে ধরি, আপনি দেখেন সরকারি অস্ত্র, সরকারি লিগ্যাল না, শুধু সরকারি অস্ত্র, থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে তার 1/3 অস্ত্র এখন পর্যন্ত মানুষের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এটা কেউ তোলার যে গোয়েন্দা সংস্থা বলি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, যারাই বলি না কেন, সরকার বলি, তারা কেউই চাচ্ছে না, চায় না। যদি চাইতো তাহলে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার মতো জায়গা থেকে উনি বলতে পারতেন না যে যাদের হাতে অস্ত্র আছে আমি অ্যাসুরেন্স দিচ্ছি তারা এই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার করবে না। উনি জানলেন কিভাবে যে নির্বাচনে ব্যবহার হবে কি হবে না? এখনও যদি আমি যদি গুণে বলি তাহলে 1335টা লুট হওয়া অস্ত্র আপনার ব্যাহত হয়ে আছে। তারপরে আপনার রাজধানীতেই, খুদ রাজধানীতেই 401 জন সন্ত্রাসী যারা ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময়, এটা আমার কথা না, বড় বড় লোকরা বলছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। এটা সর্বোচ্চ রাষ্ট্রের ব্যক্তি যিনি চিফ অ্যাডভাইজার, উনি নিজেই এই কথাটা বলেছেন 2-1 মাস আগে, যে নির্বাচনের আগে বড় কোনো ঘটনা ঘটতে পারে। এটা যদি ঘটতেও পারে, ঘটেও যদি, তাও কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জনগণকে ভয় দেখানোর লক্ষ্যে বলা উচিত না। কিন্তু আমরা দেখছি ওই কথাটাই যদি কোনো রাজনৈতিক দলের নেতা বলেন তাহলে বলবেন যে নেতারা বলছে নির্বাচন চায় না, নির্বাচন হতে দেওয়া হবে না, যে কথাটা আপনি বললেন। কিন্তু উনি যখন এই কথাটা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন, তাহলে আমার প্রশ্ন জাগে যে লিগ্যাল অস্ত্র ব্যাহত হয়েছে আপনি উদ্ধার করেন নাই, ইললিগ্যাল অস্ত্র হাতে হাতে ঘুরছে আপনি উদ্ধার করছেন না। আপনি উল্টা আরও ঘোষণা দিয়ে দিলেন যে প্রায় 2000 প্রার্থী ইলেকশন করছে, তারা চাইবা মাত্র তাদেরকে আপনি কি বলে দিবেন, অস্ত্রের লাইসেন্স দিবেন, যাদের কিনা মিনিমাম, আমি মানে লিগ্যাল ভাষায় বলছি, বৈধতা নিয়ে, যাদের কোনো আপনার প্রশিক্ষণ নাই, না থাকারই কথা। তো তারা চাহিবা মাত্র আপনি অস্ত্র দিলেন, তারপরে আপনার ইলিগ্যাল অস্ত্র আপনি উদ্ধার করছেন না। লিগ্যাল অস্ত্র, ব্যক্তি মালিকানার লিগ্যাল অস্ত্র যে কোনো নির্বাচনের আগে 6 মাস আগে জমা দিতে হয়। আপনি বলেন এইবার কি 6 মাসকে 2 সপ্তাহ আগে জমা নিয়েছে কিনা? জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে কি? ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার জন্য, তাই না? আপনার সমস্যা চারপাশ দিয়ে ঘুরঘুর করছে, এখন আপনি 2 সপ্তাহ আছে, এখন আপনি বলছেন। এটা তো আমরা কবে থেকে বলছি। সরকার যদি আমাদের এই টকশোগুলো অন্তত ফলো করতো, দেখতেন, তাহলেও কিন্তু তার যদি করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু এটা ঠিকই করতেন। আপনাকে ধন্যবাদ, আসবো আপনার কাছে। মাহবুব আজিজ, নির্বাচনের আগে আমরা যেটা দেখি যে রাজনৈতিক দলগুলো ইশতেহার প্রকাশ করে, ইশতেহার দেয় এবং অনেক বড় সংবাদ সম্মেলন করে, ইশতেহার নিয়ে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন মানে জর্জরিত করেন এবং সেখানে তারা জবাব দেন। নির্বাচনের বাকি আজ বোধহয় 17 বা 16-17 দিন, এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ইশতেহার প্রকাশ আমরা দেখিনি সংবাদ সম্মেলন করে, এবং সাংবাদিকদের মাধ্যমে জনগণের মুখোমুখি এখনও হননি। তারা কি করতে চান, কি করবেন, বা তাদের ইশতেহার কি? জি, আনুষ্ঠানিকভাবে যে ইশতেহার দেওয়ার যে একটি প্রচল পদ্ধতি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি সব নির্বাচনের আগে, এবার তো এখন পর্যন্ত কোনো দল দেখিনি। তবে বিএনপির একটি পত্রিকায় প্রকাশিত সবার আগে বাংলাদেশ, এরকম 2 পৃষ্ঠার একটি আয়োজন চোখে পড়েছে এবং তাদের 30 দফা সংস্কার কর্মসূচি অনেক আগে থেকে তারা দিয়েছে। এটাকেই হয়তো তাদের নির্বাচনী ইশতেহার ধরে নিতে হবে। কিন্তু আমরা যারা ভোটার তারা ধরে নেব কেন? তাদেরকে তো পরিষ্কার করতে হবে এই আমাদের নির্বাচনী ইশতেহার, এবং এই প্রথম ধাপ, এই দ্বিতীয় ধাপ, এই রকম তৃতীয় ধাপ ইত্যাদি তাদের বলা উচিত। তারপরেও বিএনপি একটা মোটামুটি একটা ধারণা দিয়েছে বটে, 30 দফা সংস্কার সহ বিভিন্ন কার্ডের কথা তাদের এসেছে, কিন্তু জামাত ইসলামী একটা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে জাতিকে ফেলে দিয়েছে। তারা যেই গত 5 দশক ধরে ইসলামী শাসন পদ্ধতির কথা বলল, একেবারে মৌলিক যে বিষয় শরিয়া আইন নিয়ে তারা আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই, এই তো ছিল তাদের স্লোগান। এবার তারা বলছে যে তারা নাকি এই ইসলামী আইন, তারা শরিয়া আইন তারা জারি করবে না দেশে, এবং এই নিয়ে বিবাদে ইসলামিক যেই আন্দোলন দলটি চরমনায়ের পীরের সাথে তাদের বিচ্ছেদ ঘটে গেছে। এবং ওই দলটি জামাত ইসলাম সম্পর্কে বলেছে যে জামাত ইসলামী মোটেই ইসলামী কোনো দল নয়, তারা ইসলামের অনেক ভুল ব্যাখ্যা দিচ্ছে ইত্যাদি নানান রকম বাহাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চরমনায়ের নেতাদের মুখে অনেক ধরনের আপত্তি জামাত ইসলাম সম্পর্কে আসছে।
বিষয়টা হচ্ছে যে ইসলামিক দল ইসলামিক শাসন পদ্ধতির পক্ষে কথা বলছে, হঠাৎ করে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সঙ্গে তাদের মুহুর্মুহু বৈঠক দেখতে পাচ্ছি, এবং তারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যেন তারা বেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে। জামাতে ইসলামীর ভোট কত আসলে? সর্বশেষ গ্রাহ্য নির্বাচনেও তো 4 থেকে 8%, তারা দাবি করে 13%, আর এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি গড়ে 40% করে ভোট ছিল। তো হঠাৎ করে এমন কি হলো যে দেশে একেবারে বিএনপির সমস্ত ভোট চলে যাবে জামাতের এখানে, অথবা আওয়ামী লীগের সব ভোট জামাত নিয়ে নেবে? এটা তো আসলে খুব যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা কিনা জানি না, কিন্তু জামাত ইসলামী যেই রকমভাবে তাদের নানান রকম কথাবার্তা বলছে যে দাড়িপাল্লায় ভোট না দিলে নাকি বেহেস্ত পাওয়া যাবে না, তারপর বেহেস্তের টিকিট বিক্রি করার কথা আসছে, এবং এগুলো প্রকাশ্যে কথাবার্তা বলা হচ্ছে। প্রশ্ন উঠছে যে সমস্ত আসনে জামাত প্রার্থী দেয়নি তাহলে ওই এলাকার লোকজন কি বেহেস্তে যাবে না? কারণ তারা তো দাড়িপাল্লায় ভোট দিতে পারবে না, যেহেতু দাড়িপাল্লাই নাই। কাজে এই ধরনের যে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে, কিন্তু আপনি দেখুন যে সরকার পূর্বাপর এই ধর্মের ব্যবহার নিয়ে একেবারে নীরব, ধর্মের অপব্যবহার নিয়ে রাজনীতিতে। এটা তো একটা গভীর অপরাধ। সরলমতি ভোটারদেরকে তারা বিভ্রান্ত করছে, কিন্তু সরকার কিন্তু গণভোটে হ্যাঁ নিয়ে যথেষ্ট সোচ্চার, খুবই সোচ্চার, যেন এটা তাদের এজেন্ডা। তাহলে আপনার এই যে ধর্ম নিয়ে এইভাবে ছলচাতুরি করছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে, যে গুপ্ত রাজনীতি জামাত সবসময় করে আসছে, সেটার আরেকটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। প্রতারণা করছে। শরিয়া আইন করতে চাইলে অবশ্যই বলতে হবে যে আমরা শরিয়া আইন করব। আপনারা নারীর কর্মঘণ্টা 5 ঘন্টা করে দেবেন, নারী ঘরের রানী বলে আপনারা তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দিবেন। আবার শুনলাম সন্ধ্যায় নাকি বাস বের করা হবে নারীদের জন্য। তাহলে কি নারীদের জন্য সব আলাদা আলাদা করা হবে? 2-1টা জেলাও কি নারীদের জন্য আলাদা করে দেওয়া হবে কিনা, যে এখানে শুধু নারীরাই থাকবে? কারণ নারী পুরুষ এক থাকলে ঝামেলা। কাজে কোন পর্যন্ত যাবে জামাত ইসলামী আমরা তো জানি না। কাজে একটি প্রগতিশীল সাংস্কৃতিক যে ধারাবাহিকতা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের থেকে জাত, আমরা ভারতের হিন্দুস্তানও নই, পাকিস্তানের মুসলিমস্তানও নই, একটা যেটাকে বলে আপনার একটা সার্বজনীন আপনার সকল ধর্মের বর্ণের একটা বাংলাদেশ, সেটা আপনার কিভাবে হলো? অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেটা তো ক্ষুণ্ণ হচ্ছে। এই ক্ষুণ্ণ হবার জায়গাটিতে পৌঁছতে পারছে সরকারের এক ধরনের ডানপন্থার প্রতি এক ধরনের প্রশ্রয় যেন আমরা শুরু থেকে দেখতে পাচ্ছিলাম। যে কদিন আছে আমরা প্রত্যাশা করব সরকার খুব জোরের সাথে বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, এখানে গানের স্বাধীনতা থাকবে, এখানে ছবি আঁকার স্বাধীনতা থাকবে, নারী পুরুষের সহাবস্থান থাকবে, সকল জাতি ধর্ম বর্ণের সহাবস্থান থাকবে, এই বিষয়গুলো যাতে অক্ষুণ্ণ থাকে তা যেন সকল রাজনৈতিক দল প্রকাশ্যে বলে। আর যদি না বলে, যদি ইসলামিক শাসন তারা কায়েম করতে চায়, সেটা যেন ইসলামিক আন্দোলনের মতো বলে ফেলে। সেটা কিন্তু তারা বলেছে। আপনাকে চৌধুরী মনি, মাহবুবাজি যেসব কথাগুলো বললেন, আমরা ইশতেহার বিষয়ে কথা বলছিলাম, আপনি কি পেয়েছেন রাজনৈতিক দলের কাছে? অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন করছে, বিএনপি করছে, জামায়াত ইসলামী করছে, এনসিপি করছে, জাতীয় পার্টি করছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করছে, অনেকগুলোর নাম হয়তো এই মুহূর্তে বলতে গেলে সময় সংক্ষেপ করতে হবে। আমি নির্বাচনী ইশতেহারটা আপনিও পান নাই, আমরা কেউই পাই নাই। ইশতেহারটা অকেশনালি এখনও তারা জানান নাই কোনো দলই, কিন্তু আংশিক ইশতেহার আমি দেখি, যেটা প্রতিদিনই বিভিন্নভাবে ঘোষণা দেন নির্বাচনে জিতার লক্ষ্য নিয়ে। ইশতেহারটাও তো জিতার লক্ষ্য নিয়েই দেওয়া। তো সেইখানে যেমন ধরেন কেউ বলেছে যে নারীদের জন্য আলাদা বাস দিবে। আমরা তো এটা বলি নাই, সান্ধ্যকালীন আলাদা বাস সেটা দেওয়ার জন্য তারা বলেছে। কেউ বলেছেন যে 5 ঘন্টা কর্ম টাইম, এটা বলা মানে কি নারীকে আইসোলেটেড করে দেওয়া? আপনি বলেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি সে সর্বোচ্চ পয়সা দিয়ে সর্বোচ্চটা আদায় করে নিতে চায়, সেইখানে আপনার যে 5 ঘন্টা দিবে আর যে 8 ঘন্টা দিবে তার মধ্যে পার্থক্য দিয়ে কাকে নিবে? তার মানে নারীদের অনেক সমস্যা থাকে, সন্তান জন্ম নেয়, তাদেরকে 6 মাসের ছুটি বাধ্যতামূলক দিতে হয়। সেইখানে যখন কর্মদিবস 5 ঘন্টা হবে তখন তো অনেককে চাকরিতেই নেবে না। তার মানে আগে যাও পারতো, এখন সেটাও পাবে না, আরও বেকারের সংখ্যা বাড়তে থাকবে। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা অহরহ বিভিন্ন কথাগুলো শুনছি। আমরা শুনছি যে বিএনপি যখন বলেছে যে দিবে, নারীদেরকে কার্ড দিবে, কৃষকদের কার্ড দিবে,
তখন Family card। ফ্যামিলি কার্ড যেটাকে বলে, তখন এটা নিয়ে অনেক রকম সমালোচনা হচ্ছে, এত টাকা কোথায় পাবে। খোঁজ নিয়ে জানা গেল যে টাকা হলো, টাকার অঙ্ক 5,000 কোটি টাকা। কিন্তু হঠাৎ করে জামাত তার উপরে ওঠার জন্য বলে ফেললো যে আমরা শিশুদের শিশু কার্ড দিব। শিশু কার্ড যেমন জিরো বয়স থেকে আপনার 17 বছর পর্যন্ত, আপনি পৃথিবীর সমস্ত 18 বছর পর্যন্ত সমস্ত লজে আপনার শিশু ধরা হয়। তো বাংলাদেশে যদি এটা ধরা হয়, তাতে আসে আপনার কমপক্ষে সর্বনিম্ন টাকা দিলেও 25,000 কোটি টাকা। তো যে 35,000 কোটি টাকা, আপনি যেটায় 5,000 কোটি টাকা দিতে পারছেন না, আপনি এত সমালোচনা করছেন না দেওয়ার জন্য, আপনি 35,000 টাকা কিভাবে দিবেন? এইটা প্রশ্ন। যে এখন একটা শ্রেণী যা খুশি তাই বলছে, মিলুক আর না মিলুক, ছিললেও কিন্তু আমাকে বলতেই হবে। এটা আরও মানুষকে কিন্তু সামনের দিকে সমস্যার মধ্যে ফেলবে, অনেক রকম সমস্যায় ফেলবে। কারণ জনগণ কিন্তু কিছুই ভুলবে না আপনাকে যদি ভোট দেয়। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি ডাকসুতে ভোট নিয়েছেন, কি বলে ভোট নিয়েছেন? বাড়ি বাড়ি গেছেন, ছাত্রছাত্রীর ফ্যামিলির রেজিস্টার বিল্ডিং থেকে ঠিকানা নিয়ে আপনি বাড়িতে গিয়েছেন। কারো যদি বাপের দুরবস্থা থাকে তাকে ব্যবসা করার টাকা দিয়েছেন, তাকে ভ্যান কিনে দিয়েছেন। কারো যদি জায়গা জমি নিয়ে সমস্যা থাকে সেটা যায় মিটায় দিচ্ছেন। আপনি কারো যদি চাকরির সমস্যা থাকে তাহলে চাকরি দিচ্ছেন। আপনার ওইখানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করছেন ইউনিভার্সিটির ভিতরে, এইসব করছেন। করার পর আপনি কি করছেন? আপনি যখন আপনার সমস্যার সামনে, আপনি তাদেরকে পতিতাবৃত্তির কথা আপনি বলে ফেলছেন, একটা চরম অসত্য কথা। কিভাবে আপনি কাউকে দেবতা বানানো আর পতিতা বানানোর মধ্যে আপনার কোনো সময়ের ব্যবধান নাই, আপনি মুহূর্তের মধ্যে পাচ্ছেন। আপনি শরিয়া আইন আর শরিয়া আইনের বাইরের মধ্যে কোনো ব্যবধান নাই, আপনি সেকেন্ডের মধ্যে এটার মধ্যে চলে যাচ্ছেন। আপনি কাকে কি দিবেন আর দিবেন না, পরে আপনি আবার গুছাচ্ছেন, উল্টা কথা বলছেন। যখন এটা নিয়ে কথা বলা হলো যে 5 ঘন্টা আর 8 ঘন্টা, তখন আবার আপনি বললেন যে এটা আমরা স্বল্পকালীন সময়ের জন্য, বাচ্চা হওয়ার সময়ের জন্য এটা বলেছি। এই যে আপনি বিভিন্নভাবে, আপনাকে যখন শরিয়া আইনের কথা বলা হচ্ছে, যে আপনি তো বলেছিলেন, আপনি আবার বিদেশিদের সঙ্গে বসে আপনি তখন শরিয়া আইনের বাইরে চলে গেলেন। এটা কিন্তু, অথচ দেখেন বিএনপি কিন্তু ইসলামকে নিয়ে রাজনীতি করে না। রাজনীতির জায়গায় ইসলামের জায়গায়, কিন্তু সংখ্যাগরিষ্ঠের দিকে চিন্তা করে কিন্তু বিএনপি কিন্তু বলে নাই যে সিরিয়াস কোনো আইনকে আমরা সিরিয়াসভাবে লঙ্ঘন করব বা নূতন করে করব, সেটা করে নাই। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিকে, সেটা নিয়ে চিন্তা করবে। সেইখানে কিন্তু খুব বেশি বলাও নাই, খুব বেশি মাইনাস করাও নাই। এই যে আপনি বিভিন্ন কথাগুলো বলছেন আপনার প্রয়োজনে, আপনি বলেন যে সমস্ত এই দেশে 12 কোটি ভোটার যদি হয়, তার 6 কোটি বা 6 কোটির একটু বেশি বা 6 কোটির সমান ভোট হচ্ছে নারী। আপনি তাদেরকে অসম্মান করে আপনি কিভাবে আপনি নিজে পাশ করবেন? কারণ আপনি পাশ করবেন, ওই যে আপনার পাশের দেশের এক্স অ্যাম্বাসেডর বলেছেন না, যে যদি আপনি পাশ করেন তাহলে বুঝতে হবে যে ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছিল প্রবলভাবে। তো ভোটে যদি ইঞ্জিনিয়ারিং আপনি করার যদি আপনার টার্গেট থেকে থাকে, আপনারা বলেছেন এই কথাটাও বলেছেন যে কেউ ভোট দিতে আসলে, কোনো কিছু চিন্তা করে ভোট দিতে আসলে মায়ের কাছে বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন, বিদায় নিয়ে আসবেন। এটার অর্থ কি? যে আপনি আর ফেরত যেতে পারবেন না, আপনাকে মেরে ফেলা হবে। তা আপনি থ্রেট দেওয়ার সময় চরমভাবে থ্রেট দিচ্ছেন। আবার জনগণের ঘরে যখন যাচ্ছেন তখন আপনি মাথায় হাত বুলাচ্ছেন, দিয়ে বলতেছেন যে আপনি ভোটটা যে দিবেন একবার আমাদের পরীক্ষা করেন। আপনি ভোটটা যে দিবেন আপনার সন্তানের মাথায় হাত দিয়ে বলেন, আচ্ছা আপনি ভোটটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ডটা দেন এবং আপনার ফোন নাম্বারটা দেন, বিকাশ নাম্বারটা দেন। এই যে আপনি একটা ভোটের জন্য যা খুশি তাই করছেন, এটা তো ঠিক না। ভোটের নিয়ম নীতি তো এটা বলে না। ধন্যবাদ। জামায়াত ইসলামের কেউ যদি এখানে থাকতেন তাহলে আপনার এই প্রশ্নের জবাব দিতে পারতেন। মাহবুব আজিজ, আপনাকে এই প্রশ্নে আনছি না। সার্বিক নির্বাচনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি, ভোটারের প্রস্তুতি কেমন দেখছেন? আমরা আপনাকে এই স্পেলে শেষ করবো। জি, সরাসরি ওই প্রশ্নের আমাকে না আনলেও কিন্তু এটার সাথে সম্পর্কিত। অর্থাৎ সকল দায়িত্ব কিন্তু আপনার যে নির্বাচন আচরণ বিধি, যেমন রাজনৈতিক দলগুলোর মানার কথা, নির্বাচন আচরণ বিধি কিন্তু সরকারকেও মানতে হবে। সরকার এইখানে অন্যতম প্রধান একটা স্টেক হোল্ডার পুরো নির্বাচনের।
এটা কিন্তু একটা যেনতেন নির্বাচন নয়। 12 বছর পর পর এখানে নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, ছলে বলে প্রতারণার নির্বাচন হয়েছে, পুতুল বিরোধী দল তৈরি হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির আমরা দেখেছি। এখানেও কিন্তু একটা সম্ভাবনা আছে, কারণ জামাত কিন্তু বলেছে যে আমরা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, ভোটের পর সরকার গঠনের আগে আমরা একসাথে বসে জনগণের জন্য যা ভালো হয় আমরা সেটা করব। তার মানে তারা সবগুলো ডোর ওপেন রাখতে চায়, যখন যেটা প্রয়োজন তখন সেটা তারা ব্যবহার করতে চায়। এই তালবাহানা জাতির সঙ্গে আর চলবে না। এই তালবাহানা করেই কিন্তু সমস্ত মানুষ তালবাহানার বিরুদ্ধে নেমেছিল এবং মানুষ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। আপনি দেখুন যে এই দলগুলো তারা প্রচুর প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতির ফুলঝুরি শুনছে, সব কিন্তু এক ধরনের কার্ড, টাকা পয়সা। আচ্ছা, টাকা পয়সা কি কোনো প্রধান বিষয় নাকি? বিষয় তো আপনি সুযোগ সুবিধার বন্দোবস্তটা কিভাবে করবেন, প্রক্রিয়াটা কি, যে আপনার সিস্টেমটাতে আপনি কি করবেন, আপনার স্বাস্থ্য ব্যবস্থা কেমন করবেন, লেখাপড়া কিভাবে সুযোগ সুবিধা দেবেন, তারপর আপনার প্রত্যেকটা মানুষ যেন সমান মর্যাদায় এবং সমান সুযোগে নিজেদের আত্মবিকাশের জায়গাটা পায়, সেটা আপনি কিভাবে তৈরি করবেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনার চোখ দেওয়া দরকার। আপনার জামাত যেভাবে কথা বলছে তাতে তো মনে হচ্ছে যে তারা এক ধরনের যখন যার পাশে যাচ্ছে তাকে সেইভাবে মোটিভেট করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিতে চাচ্ছে, টাকা পয়সার বিষয়টা তারা ইয়েতে পাঠাচ্ছে শুনছি, বিকাশে ইত্যাদি। এটা আসলে কি ধরনের রাজনীতি এবং সেটা কোন পর্যন্ত যাবে? বিএনপির ক্ষেত্রেও আমরা কিন্তু মনে করি যে যেই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে গত 1.5 দশকে, এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো কিভাবে তৈরি হবে, আমাদের পররাষ্ট্র নীতি কী হবে, দেশের স্বরাষ্ট্র নীতি কী হবে, নারী নীতি কী হবে, যে সংস্কার একদম আপনার হিমাগারে পাঠিয়ে দিল সরকার, কারণ নারী নীতি যেটা তৈরি হয়েছিল ইসলামিক দলগুলো তার বিরুদ্ধে কথা বলেছিল, সাথে সাথে গালিগালাজ করে চলে গেছে। আপনার এক জামাতের নেতা আপা যেটা বললেন, সে এবার প্রার্থী, উনি বলেছেন ডাকসুতে নাকি বেশ্যাবৃত্তি হয় ইত্যাদি এইরকম কথাবার্তা। তাহলে যেই ডাকসু নির্বাচনে জয়ী হবার পর তারা মোটামুটি বাংলাদেশে জিতে গেছে বলে তারা বলছে, তাদের চেহারা এটা না আরো বলেছে মদের ওইখানে ছেলে পুরুষদের কথা যেটা বলেছে, তারা তো কাউকেই খাতির করে নাই, এই সমাজের সুশীলদের কাউকে, শিক্ষিতদের কাউকে খাতির করে নাই। মূল জায়গাটা হচ্ছে যে আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া জরুরি যে আমাদের এই আচরণবিধিগুলো দরকার, যে আপনি এইভাবে কথা বলতে পারবেন, বিশেষ করে ধর্ম নিয়ে কতখানি কথা বলতে পারবেন বা পারবেন না, এবং আপনার সুনির্দিষ্ট কিছু কথাবার্তা সরকারের পক্ষে, সরকার এত সংলাপ করলেন, 9 মাস ধরে সংলাপ করতে পারলেন তারা সাংবিধানিক প্রশ্নে, আপনি রাজনৈতিক দলগুলো কি করবেন সেগুলো নিয়ে একটু সাংবাদিকদের সাথে সংলাপের ব্যবস্থাপনা তো করতে পারে। সরকার তো অনেক ধরনের উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা নিতে অসুবিধা কোথায়? যে সাংবাদিকরা প্রশ্ন করবে আপনার নেতৃবৃন্দকে যে ভাই আপনারা নির্বাচিত হলে কি কি করবেন না করবেন, এমনকি 2 দল বা 3 দলের মধ্যে একটা পারস্পরিক বিতর্ক প্রতিযোগিতারও তো আয়োজন করা যায় পাশাপাশি বসিয়ে, সেটারও তো সরকার উদ্যোগ নিতে পারতেন। এলো বা এলো না সেটা পরের কথা। আর অনেকগুলো দল এক একবার তো এক এক কথা বলছে। আমরা যে এনসিপির দলটির কথা আমরা জানি যে গণ অভ্যুত্থান থেকে তারা জিতে এলো, জিতে যাওয়ার পর তারা জামাতের পকেটে চলে গেল। এই তরুণরা আমাদেরকে যে স্বপ্ন দেখালো সেটা কোথায় গিয়ে মিলিয়ে গেল? তো এই তরুণদের ব্যাখ্যাগুলো তো আমরা জানতে চাই। তারা বলছে বিভিন্নভাবে, আমরা দেখছি যে পরস্পর তারা জামাতের সাথে দাঁড়িয়ে একভাবে কথা বলছে, অনেকেই বলছেন যে তারা নাকি জামাতের সৃষ্টি। এটা তো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় এবং আমরা বিশ্বাস করতে চাই না। যাদের কণ্ঠে এই ধরনের গান আমরা শুনেছি, লক্ষ লক্ষ মানুষ গান গেয়েছে তাদের নেতৃত্বে, তারা কি করে জামাতের তৈরি হয়? এবং তাদের দল থেকে কিন্তু একগুচ্ছ নারী নেতৃত্ব বেরিয়ে গেছে এবং তারা পরিষ্কারভাবে বলছে যে যেই মুনাফেকি এরা বড় দলগুলো এই 40-50 বছরে করেছে, 1.5 বছরে তার চেয়ে বেশি মুনাফেকি করেছে এই এনসিপি নেতারা। এটা তাদেরই নেতৃত্ব। শেষ করব আমাদের অনুষ্ঠান। যে তার মানে এই দলগুলোর ইশতেহার এবং দলগুলো কি করতে চায় বিজয়ী হলে এগুলো পরিষ্কার করা উচিত, এবং এই ব্যাপারে সরকার একটু দায়িত্ব পালন করতে পারে, যেহেতু তারা গণভোটের পক্ষে দায়িত্ব পালন। ধন্যবাদ আপনাকে। নিরূপর চৌধুরী মনি, আপনাকে দিয়ে শেষ করব। গণভোটের পক্ষে যেই দায়িত্ব সরকার পালন করছে, জাতীয় নির্বাচনে সরকার সেরকম কোনো সংলাপের উদ্যোগ যদি নিত, মাহবুব আজিজ বলেছেন রাজনৈতিক দলগুলোকে সামনে রেখে, তাহলে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী বা ভোটাররা জানতে পারত যে কে কী করতে চায়, কে কীভাবে দেশ পরিচালনা করতে চায়। এটা খুবই ভালো প্রসেস, কিন্তু সরকার কি করবে? সরকার ইতিমধ্যে প্রমাণ করেছে সরকার
কোনো না কোনো দলের কুলের উপর বসে আছে। তো সরকার নিজে এটা করে, কারণ সরকার যখন নিজেই গণভোটের হ্যাঁ এবং না ভোটটা ব্যবস্থা করেছেন, তখন কিন্তু সরকারের কোনো পক্ষে যাওয়া ঠিক হয় না। আমি যেতে পারি, বাংলাদেশের সব মানুষ যেতে পারে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধেই কথা বলে, কিন্তু গণভোটটাকে যেভাবে সাজিয়েছে, সেই গণভোটে কি সবার কোনো অবস্থান আছে? আপনি নিজে বলেন। আপনি যে 4টা পয়েন্ট দিয়েছে, 4টা পয়েন্টের উত্তর কিন্তু এক হ্যাঁ অথবা না হয় না। আমরা নিজেরাই এটা নিয়ে সন্দিহান যে আমরা তো নিজেরাও গণভোটে হ্যাঁ ভোট দিতে চাই, কিন্তু আপনি হ্যাঁ ভোট দিব, আপনি আমার 4টার ওইখানে আমার তো কোনোটায় নিমরাজি আছি, 4টার কেন 4টা রকম সমস্যার সমাধান দেওয়া হয় নাই? যদি প্রশ্ন 4টা থাকে, উত্তরও 4টাই থাকার কথা ছিল, কিন্তু একটা উত্তর দিয়ে 4টা প্রশ্ন হয় না, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার এই গণভোটটা কার জন্য? সংস্কারকে সাফল্যমণ্ডিত করার জন্য। সংস্কারকে যারা গণভোটের পক্ষে কথা বলছে, তারা কি এই সংস্কারকে সাফল্যমণ্ডিত করতে চায়? আপনি জানেন যে সরকার এই সংস্কার করার সময় এইবারের জন্য নারী ভোটকে, নারী আসনকে, নারীদেরকে মনোনয়ন দেওয়ার জন্য 5% ধার্য করা হয়েছিল। যে বা যারা এত কথা বলছে হাকে ভোট দেওয়ার জন্য, তারা কি নারীদেরকে 5% কেন 0.1% নমিনেশন দিয়েছে? তো যদি না দেয়, নিজেরাই তো নিজেদের কথা মানেন না। তারা ওইখানে হাবুর দিয়ে কতটা মানবে? তার যেটুকু পক্ষে যাবে ওইটুকু মানবে, যেটুকু না যাবে সেটুকু মানবে না। তাহলে এটা করার কারণটা কি? আমি খুব স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনার মাধ্যমে সরকারকে। সরকার, আমি একজন নারী, আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি, আমি জানতে চাই যে আপনারা যে ডিসিশনটা নিলেন, আমি একজন মানুষ হিসেবে কাজ করেছি এবং আজকের দিন পর্যন্ত আপনার টকশো করছি একজন নারী হিসেবে না, অবশ্যই একজন মানুষ হিসেবে। আপনার নারী হিসেবে ডাকেন নাই, কিন্তু মনোনয়নের জায়গায় মানুষ তো দূরের কথা, নারী হিসেবেও পাই না। তো সেইখানে যখন পাই না আমি, তাহলে আপনি কি আমাকে বলেন, আপনি ওই ব্যবস্থাটা রাখলেন, দিতে পারলেন না, তাহলে আমি কিসের জন্য আমাকে এরপরেও আপনার হাকে বিশ্বাস করতে হবে যে হা ভোট দিলেই আমি যা যা ওইখানে কথা আছে সবগুলাই পূরণ হবে? সেটা তো নাও হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব। সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।